দেখো আজকে আমরা পড়াবো সমাস। সামনে এসো। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। যখন অনেক বড় পদকে আমরা অর্থকে না নষ্ট করে, মানে অর্থকে রেখে যখন আমরা সংক্ষেপ করব, তখন সেটা হবে সমাস। বা অনেক বড় পদের সংক্ষিপ্তকরণ হলো সমাস, যদিও তার অর্থটা পুরোপুরি বজায় থাকবে। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম পূর্বক অস যুক্ত অ, অর্থাৎ এই সংস্কৃত সমপূর্বক অস যুক্ত অ থেকেই সমাস শব্দটি এসেছে। পরীক্ষায় প্রশ্ন আসে মাধ্যমিকে, সমাস শব্দের ব্যুৎপত্তি কী আর সমাস শব্দের অর্থ কী। এবার আমরা বলবো সমাসটা তাহলে কী। সমাসও হলো পদের সঙ্গে পদের মিলন, সন্ধিও হলো পদের সঙ্গে পদের মিলন, কিন্তু একটু সামান্য জায়গায় পার্থক্য আছে। সমাস কিন্তু শুধু পদের সঙ্গে পদের মিলন, এর বাইরে নয়। কিন্তু সন্ধি হলো পদের সঙ্গে পদের মিলন এবং বর্ণের সাথে বর্ণের মিলন। এবং 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সন্ধির সঙ্গে সমাসের পার্থক্য, সেটা হলো সমাসে অবশ্যই অর্থ সংযুক্ত থাকবে, অর্থ প্রাধান্য থাকবে। তোমাদের পড়িয়েছি, অর্থ প্রাধান্য না হলে ব্যাসবাক্যই তৈরি হবে না, সমাসই হবে না, কেটে জিরো বসিয়ে দেবে। কিন্তু সন্ধিতে কিন্তু অর্থ প্রাধান্য গুরুত্বপূর্ণ নয়। যেমন ইতস্তত, ইত যুক্ত তত, ইতর কি মানে, ততর কি মানে। ইতর কোনো মানে, কিন্তু ইত একটা শব্দ, তত একটা শব্দ, বা বর্ণগুচ্ছ দুটো মিলে কিন্তু একটা শব্দ ইতস্তত। আবার এমন নয় যে বর্ণগুচ্ছের অর্থ থাকবে না, এমন অনেক সন্ধি আছে তাদেরও কিন্তু সমাসের মতোই হয়, তারা কিন্তু অর্থ থাকে। যেমন বিদ্যালয়, সন্ধি করলে বিদ্যা যুক্ত আলয়, দুটোই কিন্তু বিদ্যারও অর্থ আছে, আলয়েরও অর্থ। এই জন্য বললাম পদের সঙ্গে পদের মিলন, বর্ণের সঙ্গে বর্ণের মিলন বা বর্ণগুচ্ছের মিলন, এটা সন্ধি হয়। কিন্তু সন্ধিতে অর্থ প্রাধান্য মাস্ট নয়। কিন্তু যখন তোমাকে বিদ্যালয়ে সমাস করে দেবে, তখন তোমাকে কিন্তু অর্থ প্রাধান্য দেখাতেই হবে। তাহলে সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য পরীক্ষার প্রশ্ন আসে 1 নম্বরের ব্যাকরণে মাধ্যমিকে। সমাসের সন্ধির একটি পার্থক্য লেখো। তো এই পার্থক্যটা লিখবা যে সন্ধির ক্ষেত্রে অর্থ প্রাধান্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সমাসের ক্ষেত্রে অর্থ প্রাধান্য অবশ্যই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? এবার আমরা সমাসের স্ট্রাকচারটা পড়ব। সমাসটা তৈরি হয় কিভাবে? সমাসটা তৈরি হয় এইভাবে। প্রথমে হচ্ছে কি, পূর্বপদ থাকে, তার সঙ্গে পরপদ থাকে, যুক্ত করে সমাসবদ্ধ পদ তৈরি হয়। এই সমাসবদ্ধ পদের আরেক নাম সমস্ত পদ। কি নাম? সমস্ত পদ। এই পূর্বপদ আর পরপদ এমন নয় যে মাঝখানে মধ্যপদ থাকতে পারে, মানে পূর্বপদ আর পরপদই হবে, তা নয়। পূর্বপদ পরপদ থাকবেই, এই মাঝখানে মধ্যপদ আগে পিছে পদ থাকতেই পারে, ঠিক আছে? এই পূর্বপদ কিন্তু পূর্বপদ আর পরপদ থাকবেই। এবার তোমাদের মনে রাখতে হবে পূর্বপদ, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার তোমাদের যদি বুঝতে পারো তার সমাজ বুঝে যাবা, মানে সমাজের গঠনটা বুঝে যাবা। এই পূর্বপদ, এই পরপদ, এই পূর্বপদ আর পরপদকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদ। কেন সমস্যমান পদ বলে? কেন এই দুটো পদে কিন্তু সমাসবদ্ধ পদ তৈরি করে যুক্ত হয়ে। আর এই সমস্যমান পদগুলি যখন যুক্ত হয়ে যে বাক্যটা তৈরি করে তাকে বলা হয় ব্যাস বাক্য। তাকে বলা হয় ব্যাস বাক্য। এই পূর্বপদ পরপদকে বলা হয় ব্যাস বাক্য। তাহলে আমি বলতে পারি যে যদি প্রশ্ন আসে, ব্যাস বাক্য আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। পরীক্ষায় প্রশ্ন আসে বিগ্রহ বাক্য কাকে বলে, উদাহরণ দাও। বা বিগ্রহ বাক্য তখন নিতে হবে পূর্বপদ বা পরপদ
দুটোকে কেন্দ্র করে বা নিয়ে যে বাক্য তৈরি হয়, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদ তৈরি হয় তাকে বলা হয় বিগ্রহ বাক্য। তোমরা ঘুরিয়ে বলতে পারো যে সমস্যমান পদগুলি নিয়ে গঠিত বাক্যকেই বলা হয় বিগ্রহ বাক্য। এবার হচ্ছে গিয়ে সমাসবদ্ধ পদ হয়ে গেল তৈরি। এবার যদি উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দেখা গেল আমি একটা বাক্য নিলাম, যেমন বিদ্যার নিমিত্ত আলয় ইকুয়াল টু বিদ্যালয়। এই যে বিদ্যার আলয়, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ বা উত্তর পদ, এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ। এই পুরোটা হলো ব্যাস বাক্য। কেন দেখো ব্যাস বাক্য বানাতে গিয়ে আমি কিন্তু এই নিমিত্ত কথাটাকে নিয়ে এসেছি। এটা কিন্তু মধ্যপদও বলা যায়, নিমিত্তটাকে মধ্যপদও বলা যায়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পূর্বপদ আর পরপদ। পূর্বপদ আর পরপদ থাকবেই, সামনে আসো, বুঝতে পেরেছো? এবার আমি দেখব অর্থ প্রাধান্য কোনটাকে বলে, এটাকে বুঝতে হবে তোমাকে। অর্থ প্রাধান্য কোন জিনিস? অর্থ প্রাধান্য না থাকলে কিন্তু সমাস কখনোই হবে না। বিদ্যার নিমিত্ত আলয়, যখন আমি বলবো বিদ্যালয়, তখন আমাকে বলতে হবে বিদ্যালয় হচ্ছে এমন একটা আলয় যেখানে কিন্তু বিদ্যার দেওয়া হয়। নিমিত্ত মানে জন্য, বিদ্যার জন্য। ভালো করে জিনিসটা বোঝো। একটা বিশাল বড় বিল্ডিং, সব বিল্ডিংই বিদ্যালয়। হাসপাতাল থাকতে পারে, বড় বড় সরকারি অফিস থাকতে পারে, নানা রকম অফিস থাকতে পারে, তাই না? কিন্তু বিদ্যালয় কিন্তু না। তাহলে বিদ্যালয় সেই বিল্ডিংটাই হবে যে বিল্ডিং বিদ্যার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে বিদ্যালয় কিন্তু বিদ্যালয় বললেও হয় সমাজটা, কিন্তু ওই তো আলয় মানে ঘর। অর্থাৎ তোমাকে অর্থ প্রাধান্যটা কিন্তু বজায় রাখতে হবে। তোমাকে সমাজ আগে পড়া থেকে শিখিয়েছি একবার। তাহলে ব্যাপারটা সমাজটা বলতে পারলাম। তাহলে এবার আমরা যেটা বাদ দিয়ে চলে গেলাম সেটা হচ্ছে সমাজ শব্দের সংজ্ঞাটাই বলিনি আমি। সমাজ শব্দের সংজ্ঞাটা ভালো করে একবার দেখে নাও। সমাস সংজ্ঞা, তাহলে সমাসের সংজ্ঞাটা কী দাঁড়ালো? সমাস সংজ্ঞা হলো, দেখো দুটি পদে মিলন হচ্ছে, কিন্তু প্লাস চিহ্ন আছে মাঝখানে, পূর্বপদ পরপদ। তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা গেল যে দুটি পদে মিলন হচ্ছে। তো যদি এটাকে ধরি 5, এটাকে ধরি 4 ইকুয়াল টু 9, তো যোগ অঙ্কের মধ্যে তো আছে 5 যোগ 4 9। তাহলে 5 হলো একটি পদ, 4 হলো একটি পদ, ইকুয়াল টু 9, 9টা হলো একটি পদ, এই সমাসবদ্ধ পদ, তাই তো হচ্ছে। তাহলে এ থেকে বোঝা গেল যে সমাস কথার অর্থই হলো দুটি পদের মিলন বা একাধিক পদের মিলন। একাধিক পদের মিলন, একাধিক মানে 2 বা তার বেশি, বা 2 বা ততোধিক পদের মিলন। 2 বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। কিন্তু এখানে কিন্তু একটু গণ্ডগোল আছে। ওই 2 বা ততোধিক পদের মিলনকে তো সমসন্ধিও বলতে পারি আমরা। তাই এখানে কি বলতে হবে? অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের মিলনকে সমাস বলা হয়। কি লিখব? অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নাও কিন্তু আগে বললাম। তাহলে সমাস হতে গেলে তাহলে কী করতে হবে? মিলন হতে হবে। এবং শুধু মিলন হলেই হবে না, দুটো পদের মধ্যে অর্থ সম্বন্ধ থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের আমি বলেছিলাম যে ধরেছিলাম, বলতো রাজপথ সমাস কি? যখন রাজপথ সমাস ধরি সবাই বলে কি রাজার পথ। রাজার পথ, রাজার পথটা কী করে হয়? মানে রাজার নিজস্ব পথ হয়, হতেই পারে সেটা রাজার নিজের পথ, এই পথ দিয়ে যায়, কিন্তু এরকম কোনো অর্থ হয় না। রাজার পথ, রাজমিস্ত্রি মানে রাজার মিস্ত্রি, মানে মিস্ত্রিটা যে মিস্ত্রি রাজার কাছেই কাজ করে, মানে আর কারোর কাছে কাজ করে না। কিন্তু এটা তার মানে কি? তুমি বললে তুমি স্যার আমার তো সন্ধিটা আমি তো সমাস করলাম রাজার মিস্ত্রি কাটা। কেন? তুমি সমাস করেছো, ব্যাস বাক্য তৈরি করেছো, কিন্তু তোমারটা কাটা হলো কেন? তুমি অর্থ সম্বন্ধ তৈরি করতে পারো নি। কেন? রাজার কখনো মিস্ত্রি হয় না, মানে যে মিস্ত্রি রাজারই কাজ করবে আর পাবলিকের কাজ করবে না। আমি যেহেতু রাজা না, আমি ভিখারি, তাহলে মিস্ত্রি আমার কাজ করবে না, তাই না? কিন্তু তাহলে অর্থ সম্বন্ধ তখনই হবে, কী হবে? মিস্ত্রিদের রাজা। যত মিস্ত্রি আছে তার রাজা হলো রাজমিস্ত্রিরা, যারা বাড়িঘর তৈরি করে।
এইবার কিন্তু অর্থ সম্বন্ধটা হলো যেমন রাজপথের ক্ষেত্রে হয়েছে, যেমন রাজার পথ নয়, পথের যে রাজা। আমরা কী করি, রাজপথ কাকে বলি? রাজপথ যেগুলো পথগুলো বড় বড় পথ, মাঝখান দিয়ে ডিভাইডার থাকে, ডাক থাকে, সাত গাড়ি, বড় বড় গাড়ি যাচ্ছে, ঠিক আছে, 100 কিলোমিটার, ওখানে লেখাই থাকে 100 কিলোমিটার বেগে চালাতে হবে, 120 কিলোমিটার চালাতে হবে, এর থেকে কম চালানো হবে না, মানে কত জোরে গাড়ি যায়, যেমন NH2 বড় বড় রাস্তাগুলো, ঠিক আছে, এটা বলে রাজপথ। অর্থাৎ পথের যত পথ আছে তার রাজা হলো ওই পথটা। হ্যাঁ, ও যে রাজার সিংহাসন, ওটা আলাদা, সিংহাসন সিংহাসন। তো বুঝতে পেরেছো? তাহলে সমাজ ব্যাপারটা বোঝা গেল। তাহলে সমাজে আমরা কী শিখলাম আগে ভালো করে দেখো। 1 নম্বর, সমাজ শব্দের অর্থ সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। সমাজ শব্দের ব্যুৎপত্তি সম্পূর্বক অস যুক্ত অ। সমাসের কাজ, সমাসের কাজ আমরা আমাদের পড়তে হবে, এটা প্রশ্ন আসে। সমাসের কাজ কি ভালো করে ভেবে দেখো, কাজ বেরিয়ে যাবে। সমাজের কাজ হলো কি? 1 নম্বর কাজ হলো সংক্ষিপ্তকরণ করা। 1 নম্বর সংক্ষিপ্ত করা। 2 নম্বর কাজ কি? শব্দের সৌকার্য বা শব্দের সৌন্দর্য দান করা। একটা বড় শব্দকে ছোট শব্দ করব, শব্দটা এমনি সৌন্দর্যপূর্ণ হয়ে উঠবে। তাহলে শব্দের সৌন্দর্য দান করা, তাই তো? শব্দের সৌন্দর্য দান করা, এটা হলো সমাসের কাজ। এবার আমরা পড়বো যেগুলো কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। এবার আমরা পড়বো সমাস কাকে বলে। 2 বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত বা অর্থ সম্বন্ধযুক্ত 2 বা ততোধিক পদের মিলনকে বলা হয় সমাস। এবার সমাস কী হবে? দু প্রকার সমাস। একটা পূর্বপদ, এই সমাস হলো সমাজকে ভাঙলে তাহলে এরকম দাঁড়াবে, পূর্বপদ প্লাস পরপদ ইকুয়াল টু সমাসবদ্ধ পদ। সমাস কিন্তু এই পুরো ঘটনাটাকে বলছে সমাস, এই পুরো প্রক্রিয়াটাকে সমাস বলছে। এই সমাসকে ভাঙলে কী হবে? পূর্বপদ প্লাস পরপদ ইকুয়াল টু সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদ মানে নতুন পদ। নতুন পদ তৈরি হলো তো, বা সম্বন্ধ পদ, কেন সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, সমস্ত তাহলে সমস্ত পদকে ভাঙলে কী পাওয়া যাবে? পূর্বপদ প্লাস পরপদ। এই পূর্বপদ আর পরপদকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদ মানে যে পদগুলি সমাসবদ্ধ পদ তৈরি করে। এবার দেখো, তুমি তো অঙ্কের মধ্যে চলে আসো না, এটা 5 যোগ 4 ইকুয়াল টু 9। তাই আমি প্রশ্ন করতে পারি 9 কীভাবে হয়েছে? তুমি লিখবে 5-এর সঙ্গে 4 যোগ করে 9 হয়েছে। আমি প্রশ্ন করতে পারি 5-এর সঙ্গে কী যোগ করলে 9 হয়? তুমি লিখবে 4 যোগ করে 9 হয়। উত্তর তো এখানেই বেরিয়ে যাচ্ছে। আমি যখন বলি সমস্যমান পদ কাকে বলে, তখন আমি কী বলবো? ঘুরিয়ে বলবো সমাস পদকে ভাঙলে যে পদগুলি পাওয়া যায় তাকে বলা হয় সমস্যমান পদ। 2 বা ততোধিক হতে পারে। হ্যাঁ, এখানে তো নিমিত্ত চলে এসছে। আবার যদি বলে আচ্ছা ব্যাস বাক্য কাকে বলে, তখন মিলিয়ে লেখো পূর্বপদ পরপদ পদকে যুক্ত করে যে বাক্য তৈরি করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। আমি যদি বলি সমস্ত পদ কাকে বলে, পূর্বপদ পরপদ যুক্ত হয়ে যে পদ তৈরি করে, নতুন পদ তৈরি করে তাকে বলা সমাসবদ্ধ পদ। এখান থেকে অঙ্কের মতো সংজ্ঞা বের করা যাবে। বলতে পারলাম কি পারলাম না? উদাহরণ যেমন দেখি, বিদ্যা নিমিত্ত আলয়। বিদ্যা হলো পূর্বপদ, আলয় হলো পরপদ। নিমিত্তটা মধ্যপদ হতে পারে, মধ্যপদ থাকে, কিন্তু আমি দেখবো পূর্বপদ পরপদ, কিন্তু পূর্বপদে পরপদ ছাড়া কিন্তু সমাসটা হবে না, ঠিক আছে? যেমন ইকুয়াল টু বিদ্যালয়। বিদ্যা হলো পূর্বপদ, আলয় হলো পরপদ, অর্থাৎ বিদ্যা হলো সমস্যমান পদ, নিমিত্ত সমস্যমান পদ কিন্তু, কারণ এরা কিন্তু সমাস তৈরি করে। আলয় সমস্যমান পদ, আর সমস্যমান পদগুলো তৈরি হলো ব্যাস বাক্য ইকুয়াল টু বিদ্যালয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। কাজ হলো কোনো পদকে সংক্ষিপ্ত করা, পদগুচ্ছকে সংক্ষিপ্ত করা এবং শব্দের সৌন্দর্য বজায় রাখা, এটা হলো কাজ হলো। আর তার সঙ্গে আরেকটা কথা, এখানে পুরোটাই মাধ্যমিকের কোশ্চেনে 1 নম্বর করে আসে কখনো না কোনো সময়। আরেকটা কোশ্চেন হলো সন্ধির সঙ্গে সমাসের পার্থক্য কি? একটাই পার্থক্য, ভালো করে 2টো পার্থক্য পড়া যাবে। একটা হলো সন্ধি হলো পদের সঙ্গে পদের মিলন বা বর্ণের সঙ্গে বর্ণের মিলন বা বর্ণ বুঝেছে বর্ণের মিলন। অন্যদিকে সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। যদি একটা চায়, এটার থেকে এটা ভালো দেবে যে সমাসের ক্ষেত্রে অর্থ প্রাধান্য গুরুত্বপূর্ণ, সন্ধির ক্ষেত্রে অর্থ প্রাধান্য গুরুত্বপূর্ণ নয়। হয়ে গেল সমাসের প্রথম গঠন প্রক্রিয়া।